प्यार बहुत करते हैं तुमसे, इश्क है तो हमारा सनम। রিক ইচ্ছে করে আহিলকে দেখে আয়শাকে জড়িয়ে ধরেছিল আর ওসব বলেছিল যাতে আহিলের আয়শার প্রতি সন্দেহ আর অবিশ্বাসটা জোরালো হয়। সেটাই হয়েছিল। আহিল আয়শাকে বিশ্বাস করেনি, কিন্তু সেই রাত্রে আহিল হোটেলে গেছে। এটা শুনে রিক আমায় বলল যাতে আমি আহিলের ড্রিঙ্কসের ড্রাগ মিশিয়ে দিই। ড্রাগসের ফলে আহিলের কিছু মনে থাকবে না, তাই সেই সুযোগে আহিলের ক্লোজ হয়ে তার ছবি তুলে আয়শাকে পাঠালে আহিলের মতো আয়শার মনেও অবিশ্বাস জন্মাবে। কিন্তু সে প্ল্যানটা ভেস্তে গেল। আমার জন্য। রিয়ার কথার মাঝে জ্যাক আর আরোহী সেখানে উপস্থিত হলো। জ্যাক রিয়াকে শেষ না করতে দিয়েই নিজে বলে উঠল। এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধ বোধ অনুভব করছে। মনে করছে ওদের এই সামান্য ষড়যন্ত্রের কাছে আহিলের ভালোবাসা হেরে গেল। হ্যাঁ, সেটা রিককে জানাতে রিক ভীষণ রেগে যায় আর বলে পরের দিন যেন আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়শার বিরুদ্ধে বলি। কিন্তু সেখানে জ্যাক আর আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয়, আর আমি চুপচাপ সরে এসে রিককে জানাতেই রিক বলে যে এবার সবকিছু ও করবে। এরপর আমি শুনতে পাই আয়শার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেদিনই জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে। এসব শুনে আমি বুঝতে পারি যে এগুলো রিক করেছে, কারণ জ্যাকের জন্য ওর প্ল্যান বেস্তে ছিল। তাই ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতে ওর রাস্তা থেকে সরাবে। আজকের প্ল্যানটাও নিশ্চয় রিকের, তাছাড়া আর কারিবা হবে। রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোজ হতে, আর সেটা যেন আয়শা নিজের চোখে দেখে। তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলি ও যেন আয়শাকে বলে দেয়। তারপর তো আহিল নিজে থেকেই আয়শাকে ওসব বলে। আমি ভাবিনি এটা আহিলের প্ল্যান ছিল। আহিল প্লিজ এবার আমার বোনকে ছেড়ে দে আর আমাকেও যেতে দে প্লিজ। আমি তো সব বলে দিলাম, বল। এত সহজে কি করে তোকে যেতে দিই বলতো? তোকে পেয়েছি কিন্তু খককে তো পাইনি। আর তুই হলি খকের ডান হাত, তোর ধারায় আমি খকের কাছে পৌঁছাতে পারবো। তুই টেনশন করিস না, তোর বোনকে আমি কিচ্ছু করব না। তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না। ও আমার সাথে দরকার পড়লে কন্টাক্ট করে, তাও আবার আলাদা আলাদা নম্বর দিয়ে। লোকেশন ট্র্যাক করারও উপায় নেই, কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করে, কল করার পর সেই জায়গায় সিমটা ফেলে দেয়। গার্ডস, ওকে নিয়ে যাও আর ওর বোনকে ওর সাথেই রেখো। গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতে জ্যাক বলে উঠল, এই তো দেখছি আমার থেকে উপরে যায় বুদ্ধিতে। যেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যায় সেখানে আইলের তো কোনো প্রশ্নই ওঠে না। ও তো আস্তে একটা কুলুর বরদ। জ্যাক, একটু বেশি কথা বলছিস না তুই? চিল্লাবি না একদম। আমি বুদ্ধি না খাটালে তুই ভাবিকে আরো অবিশ্বাস করতিস আর এর বিরুদ্ধে প্রমাণ পেতিস না। কত ভালো বল আমি। রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছো আমার বুদ্ধিতে, এটা তুমি ভুলে যাচ্ছ জ্যাক। আক্কা হিয়া আমাদের দুজনের বুদ্ধিতে। আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করতে তুমি? ইয়া জ্যাক, তুই বোধহয় সেদিনের তোর অবস্থাটার কথা ভুলে যাচ্ছিস। আমারও হাত আছে বলে দিচ্ছি, শুধু তো মারতেই পারিস, বুদ্ধি তো নাই। প্রেমের বাচ্চা একটা। হোয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা? কেন মহাভারত দেখিস নাই? তুই মহাভারত দেখে বসে আছিস? সেটা বড় কথা নয়। বড় কথা হলো জ্যাক যা বলছে তা একদম পিওর সত্য। তবে রে, ব্যাস তিনজনে মিলে সারা ড্রয়িং রুমে দৌড়ে বেড়াচ্ছে আর ওদের দেখে সবাই হাসছে। আয়েশার তো হাসি থামার নামই নেই। যখন থেকে আহিলকে জ্যাক কুলুর বলদ বলেছে তখন থেকে আয়েশা হেসেই চলেছে খিলখিল করে। আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়েশার হাসির শব্দ শুনে। আহিল কতদিন পর আয়েশার এমন মন খুলে হাসি দেখছে। আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখলো আর বাম কাঁধে অঙ্কুর। আহিল ওদের দিকে তাকিয়ে নিজের দুহাত দুজনের কাঁধে রাখলো আর তিনজনে হেসে দিল। সবাই মিলে হাসি ঠাট্টা করে খেতে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এবার পালা বাড়ি যাবার। আহিল আয়েশার রুমে গেল আর গিয়ে দেখলো আয়েশা এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। আহিল পেছনে এসে দাঁড়াতেই আয়েশা বলে উঠল, আপনি চলে যান, আমি আপনার সাথে ফিরবো না। আয়েশার মুখ থেকে আপনি ডাক্তার শুনে আহিলের ভীষণ খারাপ লাগলো। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আয়েশা বলল ও আহিলের সাথে ফিরবে না। আহিল বলল, আয়ু প্লিজ, আয়ু নামে আপনি আমায় ডাকবেন না। আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন।
আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাকে আপনার সাথে কোনো দিক দিয়েই মানায় না। তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। আপনার আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আহিল আয়েশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আহিল তো ইচ্ছে করে ওসব বলেছিল, ওইসব তো প্ল্যানের একটা অংশ ছিল যা আয়েশা জানে। তারপরও কেন এমন করছে আয়েশা? আয়ু, আয়েশা, তুমি তো সবটা জানো। আজ আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো? জানি আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না, কিন্তু একবার ভেবে দেখুন, প্ল্যানের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি। আয়েশা প্লিজ। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করে এসেছি, আর আপনি আপনি দিনের পর দিন আমার সন্দেহ করে এসেছেন, অবিশ্বাস করে এসেছেন। ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার? অনেক তো সহ্য করলাম, যা করিনি তার শাস্তি দিয়েছেন আপনি আমায়। আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে, তা আপনি এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেননি, এরপরেও আপনার সাথে সংসার করার কথা বলছেন। পারবো না আমি। যে মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেনি, সে কোনো দিন আমায় ভালোবাসেনি। চলে যান আপনি, চলে যান। আয়েশার কান্নায় ভেঙে পড়ল। আর আহিল আয়েশার প্রত্যেকটা কথা আহিলের মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তার ফলস্বরূপ আহিলের চোখের জল। আর শুধু আয়েশা নয়, আহিলও কাঁদছে। আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আহিলের মনেও তো একই প্রশ্ন এসেছিল। যেখানে আহিল আয়েশাকে বিশ্বাস করেনি, সেখানে সত্যি কি আহিল ভালোবেসেছিল? আজ আয়েশা সেই উত্তর দিল, না, আহিল ভালোবাসেনি। তাই আহিল আর কিছু বলল না, চুপচাপ আয়েশার ঘর থেকে বেরিয়ে গেল। আহিল আয়েশাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্কের বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে। হঠাৎই নিজের পাশে কারোর উপস্থিতি টের পেল। আহিল পাশে তাকিয়ে দেখলো অঙ্কুরও বসে আছে ওর মতোই। অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর বলল, কি এত ভাবছিস বলতো? তুই যখন থেকে বসে আছিস আমিও তখন থেকে বসে আছি। বসে বসে মশাগুলো আমার গায়ের হাফ রক্ত সাবার করে দিল, আর তোর কোনো পাত্তাই নেই। কি হয়েছে? অঙ্কুরের কথা শেষ হওয়ার আগেই আহিল অঙ্কুরকে ঝাপটে ধরল। অঙ্কুর আহিলকে জড়িয়ে ধরতেই বুঝলো আহিল কাঁদছে। আহিল আর আয়েশার মধ্যে যে সবকিছু ঠিক নেই তা অঙ্কুর বুঝতে পেরেছে যখন রিয়ার বলা কথাগুলোর সময় আহিল মাথা নিচু করেছিল। আর আহিল যখন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরোয় তখন সেটা অঙ্কুরের চোখে পড়ে। অঙ্কুর আয়েশার ঘরের দিকে এগোতেই দেখতে পেয়েছিল আয়েশা কাঁদছে। তাই অঙ্কুর আহিলের পিছনে চলে আসে। অনেকদিন পর দুই বন্ধু একসাথে হয়েছে। যে আহিলকে ছাড়া অঙ্কুর এক দণ্ড থাকতো না, বন্ধুত্ব হওয়ার পর থেকে তাকে ছেড়ে একদিন থেকেছে, তার উপর আবার এত ভুল বোঝাবুঝি। আহিলকে সোজা করতেই আহিল অঙ্কুরের থেকে সরে আসে আর মাথা নিচু করে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দে অঙ্কুর। আমি তোর বোনকে ভালো রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি, অবিশ্বাস করেছি। কে বললো তুই আমার বোনকে ভালোবাসতে পারিসনি? তুই যদি আশুকে ভালোই না বাসতি তাহলে ওই ছবি ভয়েস গুলো দেখার পর শোনার পর আমেরিকা থেকে এভাবে এসে বিয়ে করতিস না। তুই বিয়ে করেছিস আশুকে নিজের করে রাখার জন্য, যা শুধু ভালোবাসলেই মানুষ করে। না রে, যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। আমার উচিত ছিল ওকে বোঝা, ওকে বিশ্বাস করা, যার কোনোটাই আমি পারিনি। আমি ওর যোগ্য নই। আহিল, তুই তো সময় পাসনি ওকে বোঝার। তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পরেই তুই যখন আশুকে দেখছিস তোর ওকে ভালো লাগে, আস্তে আস্তে বুঝতে পারিস তুই ভালোবাসিস আশুকে। এরপর আমি জানলাম, তারপর আশু। সেই সময়টা তোর আর আশুর একসাথে থাকা উচিত ছিল, একে অপরকে সময় দেওয়া উচিত ছিল। সেই সময় তুই আমেরিকা চলে গেলে, আর সেখানে গিয়ে তুই যেগুলো দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ অবিশ্বাস করবে। হ্যাঁ মানছি, তোর আশুকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল, বাট তুই তো পারতিস ওকে ভুল বুঝে অবিশ্বাস করে ছেড়ে দিতে। যখন আমরা কাউকে অবিশ্বাস করে তার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, কিন্তু তুই কি করেছিস? আশুকে নিজের সাথে বেঁধে ফেলেছিস, ওকে আগলে আগলে রেখেছিস যাতে ও তোকে ছাড়া অন্য কারোর কাছে যেতে না পারে। আহিল, এক একজনের ভালোবাসা এক এক রকম হয়, আর আশু নিজেও খুব ভালোভাবে জানে তোর থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না। তাই যা গিয়ে আশুর অভিমানটা ভাঙ্গা।
তার জন্য তো একটা টেরা প্ল্যানের দরকার। টেরা প্ল্যান মানে? তোর বোন তো আর এত সহজে মানবে না, তাই টেরা প্ল্যানের দরকার। অঙ্কুর কিছুক্ষণ ভাবলো, তারপর আহিলকে কিছু বলতে নিলে দেখলো আহিল গায়েব। উফ, এজন্যই এই দুটোর মধ্যে এত ঝামেলা, খুনছুটি আর গেল না। কিছুক্ষণের জন্য অঙ্কুর থেমে গেল। অঙ্কুরের চোখও আজ জল। অঙ্কুর ভাবছে আজ ও নিজে যেমন আহিলকে বোঝাতে পারলো, তেমন যদি ওকেও কেউ বোঝাতো তাহলে হয়তো আজ আনিকা ওর সাথে থাকতো, ওর পাশে থাকতো। নিকা, আমি তো তোমাকে ভালোবাসি, এখনো ভালোবাসি। তুমি তো জানতে আমার মাথা গরম হয়ে গেলে, আমি রেগে গেলে কি বলি না না বলি তার ঠিক থাকে না। তাহলে কেন আমার রাগের মাথায় বলা কথাগুলো ধরে নিলে আর চলে গেলে আমায় ছেড়ে? আমাকে একটা শেষ সুযোগও দিলে না আর তোমাকে ফিরে পাওয়ার। আমি যে আর পারছি না, তোমাকে ছাড়া থাকতে পারছি না। অঙ্কুর চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আয়েশা মেঝেতে হাঁটু মুড়ে বসে রয়েছে আর নিজে নিজে বলছে, বেটা বদ, খচ্চর, গন্ডার, বিলাই, কুত্তা, ভামবিড়াল, ভোদর, আমেরিকান হনুমান, বিলাতি লাল মুখে হনুমান। আমি যেতে বললাম আর চলে গেল। আহিলের বাচ্চা কাহিল, তো তোকে তো আমি দেখে নিব। কোথায় আমি রাগ করেছি, আমি আদর করে রাগ ভাঙলে, তা না করে আমার কথা শুনে চলে গেল। একবার বকাও দিল না, আপনি বলেছি দেখে। দূর, ভাল লাগে না, আর কোথায় বলবো না আমি। ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? ওর কি করে মনে হলো আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? আমি তো জানি ও আমায় কতটা ভালোবাসে। ও যেগুলো দেখেছে শুনেছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এক ভুল করতাম। আমরা সবাই একটা ষড়যন্ত্র শিকার হয়েছি। বেটা বদ পোলা আমায় এগুলো জোর করে না বুঝিয়ে আমার কথাগুলো মেনে নিয়ে চলে গেল। অন্য সময় আমার কোনো কথা শোনে না, আর আজ দেখো আসুক বেটা বদ বিলাতি হনুমান আমায় নিতে, ঝাড়ু পিটা করবো। এইসব কথা বলতে বলতে আয়েশার কানে গাড়ির হর্নের আওয়াজ এলো। আয়েশার মনে পড়ে গেল যখন প্রথম আহিলের সাথে ওর ঝগড়া হয়েছিল, তখন আহিল এভাবেই ওর বেলকনির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ মুছে উঠে দাঁড়ালো আর দৌড়ে গিয়ে বেলকনিতে চলে গেল। আয়েশা বেলকনিতে এসে দাঁড়াতে দেখলো আহিল গাড়ির ছাদে পা ভাঁজ করে ডান কোণে হাঁটুর উপর ভর দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আয়েশাকে দেখে হাতটা গাল থেকে সরে গেল আর আহিল একটা টাসকি খেলো। এটা দেখে আয়েশা হাসি পেলেও আয়েশা নিজেকে কন্ট্রোল করে নিল আর মনে মনে বলল, কন্ট্রোল আয়েশা কন্ট্রোল, বেটা আহিলকে তোকে কাহিল করতে হবে। আহিল লাফ দিয়ে নামলো আর দোকানে হাত দিয়ে দাঁড়ালো আর উঠবস করতে শুরু করলো। আহিল সামনে উঠবস করছে আর বলছে, আয়ো বেবি, এবার থেকে তোমার কথা না শুনে কোনো কথা বিশ্বাস করব না। আই প্রমিস, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আয়ো বেবি। আই শিওর আমি আর কোনোদিন তোমায় ভুল বুঝবো না। তুমি যদি সাদাকে কালো বলো আর কালোকে সাদা, সেটাও বিশ্বাস করব। ইভেন তুমি যদি বলো আমি ওবামা কিংবা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ দেখতে, সেটাও মেনে নেব। বাট ক্ষমা করে দাও প্লিজ। আয়েশা তো ভীষণ হাসি পাচ্ছে এসব দেখে, কিন্তু তাও হাসছে না। একবার আহিলের দিকে তাকাচ্ছে আর একবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আহিলের শেষ কথাটি শুনে আর হাসি চেপে রাখতে পারলো না, তাই হেসেই দিল। আর আহিল আয়েশার হাসি দেখে স্থিরভাবে দাঁড়িয়ে গেল, কিন্তু কান থেকে হাত নামায়নি। আয়েশার হাসি দেখে আহিলও হাসছে হালকা। আয়েশা হাসতে আহিলের দিকে তাকালো আর আহিলকে কান থেকে হাত নামিয়ে গাড়ির ভেতর থেকে একটা লাল গোলাপ ফুলের বুকেট হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসলো আর চিৎকার করে বলল, আই লাভ ইউ আয়েশা, আই লাভ ইউ অ্যাট অল। আয়েশা কিছু বলতে পারছে না, সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আয়েশা কি উত্তর দিবে বুঝতে পারছে না, বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে খুশির চোটে। আয়েশা কিছু বলতে যাবে, ঠিক তখনই আহিল উঠে দাঁড়ালো আর দুদিকে হাত সরিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আই লাভ ইউ আয়েশা। আয়েশা আহিলের পাগলামি দেখে হেসে পাশে তাকাতে হাতকে উঠলো। আয়েশা শুধু বলল, আহিল।
আয়েশার কিছু বলবে তার আগে দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ি আহিলকে মেরে দিল। আর আহিল ছিটকে বলল। আহিলের চোখ দুটো আস্তে আস্তে বুঝে আসছে। আহিল আবছা চোখে দেখতে পাচ্ছে আয়েশার বেলকনিতে দাঁড়িয়ে আছে। আহিলের সাথে গাড়ির সংঘর্ষ হওয়ার ফলে আহিল ছিটকে পড়ল অপর পাশে। মুহূর্তের মধ্যে যে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতে পারেনি। যেই আহিল ওর চোখের সামনে পাগলামি করছিল, সেই আহিলের নিথর রক্তে ভেজা দেহ আয়েশার চোখের সামনে রয়েছে। মুহূর্তে আহিলের শরীর রক্তে ভিজে গেছে, যা আয়েশা ওখানে দাঁড়িয়েই রাস্তার আলোতে দেখতে পাচ্ছে। আয়েশার চোখের সামনে যে মুহূর্তে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতেই পারেনি। আয়েশা এক পা দুপা করে পিছতে পিছতে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল আর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আয়েশা আস্তে আস্তে আহিলের দিকে এগিয়ে আসছে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে আয়েশার। আহিলের কাছে বসে আহিলের মাথাটা নিজের কোলে নিতেই আয়েশার দুহাত রক্তে ভিজে গেল। আয়েশা আহিলকে একবার ডাকতেই যেন আহিল একটা জোরে লম্বা শ্বাস নিল, যেন আয়েশার জন্যই আহিলের শ্বাসটা আটকে ছিল। এই আহিল, আহিল ওঠ না প্লিজ। আয়ু, তুমি কাঁদছো কেন? আমি আর তোমার কান্নার কারণ হতে চাই না। তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসলে বিশ্বাস করতে হয়েছে, যেটা আমি করিনি। তোমায় না জেনে বুঝে কষ্ট দিয়েছি, তাই এটা আমার শাস্তি। তোমার থেকে আলাদা হওয়ার শাস্তির থেকে বড় শাস্তি কি বা হতে পারে আমার জন্য? আলাদা হবে মানেটা কি? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি তো তোমার যোগ্য নই আয়ু। আমি মরে গেলে তো তুমি এমন একজনকে নিজের জীবন সঙ্গী করো যে তোমায় ভালোবাসার সাথে বিশ্বাস করবে। আর রইল আলাদা হওয়ার কথা, সেটা তো আমি চাইলেও পারবো না, কারণ তোমার মাঝে আমি। আই লাভ ইউ আয়ু। আহিল নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই জ্ঞান হারালো। চোখ দুটো আস্তে আস্তে বুঝে গেল। আয়েশা কান্না থামিয়ে দিল। আয়েশার কথা সম্পূর্ণ না করায় আয়েশা আহিলকে ডাকতে শুরু করলো। আহিল, এই তুমি কথা কেন বলছো না? আমি তোমার উপর আর রেগে নেই, একটুও রেগে নেই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে কথা না বলো, আমি আর কথা বলবো না তোমার সাথে। বাবা, এটা আশুর গলা না? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো ও দৌড়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আরো এমন আহিল বলে চিৎকার দিল কেন? কিছু হলো না তো? এই বলেই অঙ্কুর আর ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে এদিকে ওদিকে তাকাতে দেখলো আয়েশা আহিলের মাথাটা কোলে নিয়ে বসে আছে আর আহিলের শার্ট রক্তে ভিজে গেছে। অঙ্কুর তো এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ হয়ে গেছে। যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়ার শক্তি পাচ্ছে না। আয়েশার কাছে ওর বাবা মা ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আহিলের? কি করা হলো এসব? তোমার আয়ু তোমায় ডাকছে আহিল, ওঠো না প্লিজ। আয়েশার মা এমন বেগতিক অবস্থা দেখে অঙ্কুরের খোঁজ করলো, কিন্তু অঙ্কুরকে আশেপাশে দেখতে না পেয়ে পেছন ফিরে তাকাতে দেখলো অঙ্কুর মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আয়েশার মা চিৎকার করে অঙ্কুরকে বলল, অঙ্কুর, তুই এভাবে দাঁড়িয়ে না থেকে অ্যাম্বুলেন্সকে ফোন কর। মায়ের ডাকে অঙ্কুরের হুঁশ ফিরল। ফোন করলো ইন নার্সিং হোম। আইসিইউ বাইরে সবাই রয়েছে, কারণ আহিল ভেতরে, ওকে ডক্টর চেক করছে। এমার্জেন্সিতে ওকে ভেতরে নেওয়া হয়েছে। আরোহী আর আয়েশার মা কোনো মতে আহিলের মাকে সামলাচ্ছে। আয়েশার বাবা চেয়ারে বসে বারবার আইসিইউর দিকে তাকাচ্ছেন। অঙ্কুর দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আয়েশা ওর বাবার পাশেই বসে আছে। এখন আর আয়েশা কাঁদছে না, শুধু আহিলের কথাগুলো ভাবছে বসে বসে। আয়েশার বাবা একবার আয়েশার দিকে তাকালো, আরেকবার অঙ্কুরের দিকে। উঠে অঙ্কুরের কাছে চলে গেল, কারণ অঙ্কুর সে প্রথম থেকেই চুপচাপ হয়ে রয়েছে। শখটা হয়তো নিতে পারেনি। আয়েশার বাবা অঙ্কুরের পাশে দাঁড়ালো আর কাঁধে হাত রাখলো। অঙ্কুর একটু নড়ে উঠলো। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বোনের কি হবে ভাবতে পারছিস? একবার তাকিয়ে দেখ মেয়েটার অবস্থা। যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল
তখন আহিল একা হাতে সবটা সামলেছে। আয়েশাকে ওর মাকে শক্ত করেছে আর আমাকে ভরসা দিয়ে গেছে। আজ যখন আহিলের পরিবারের তোকে প্রয়োজন, তখন তোকেও তো ওদের পাশে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। এরকম কেন হলো বাবা? সব তো ঠিকঠাকই ছিল, তাহলে আবার কেন উলটপালট হয়ে গেল? আহিলও কি আনিকার মতো আমায় ছেড়ে চলে যাবে? না, কিচ্ছু হবে না আহিলের, তুই দেখিস। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এলো আর সবাই ডক্টরের কাছে গেল, কিন্তু ডক্টরের মুখ দেখে অঙ্কুরের বুকটা কেমন ধক করে উঠলো। তবুও নিজেকে শক্ত করে বলল, ডক্টর, আহিল কেমন আছে? ও ঠিক আছে তো? I'm sorry. He is no more. অঙ্কুর এক কদম পিছিয়ে গেল কথাটা শুনে। ডক্টর আবার বলল, He is in coma. মাথায় গুরুতর চোট পেয়েছেন, তাই উনি কোমায় চলে গেছেন। আর কোমায় যাওয়া ব্যক্তিরা মৃত ব্যক্তির সমান, কারণ কবে জ্ঞান ফিরবে বা আদৌ জ্ঞান ফিরবে কিনা আমরা জানি না। তার মধ্যে মাথায় যেহেতু চোট পেয়েছে, তাই যদি ব্রেনে ব্লাড সোয়েলিং হয় তাহলে তো আর কোনো আশাই থাকবে না। আম সরি। না, আয়েশা পিছন দিয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে পিছন দিয়ে জ্যাক আয়েশাকে ধরে নিল। জ্যাকের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসতে না আসতে যে এমন একটা কথা শুনতে হবে জ্যাক তার স্বপ্নেও ভাবতে পারেনি। ডক্টর বলল, ওনাকে একটা ক্যাবিনে নিয়ে গিয়ে শুয়ে দিন, হয়তো এত বড় শকটা মেনে নিতে পারেননি। আমাকে যেতে হবে। আয়েশাকে জ্যাক কোলে করে নিয়ে একটা কেবিনে শুয়ে দিল। এদিকে আহিলের মায়ের অবস্থাও ভালো না। আয়েশাকে যে কেবিনে রেখেছে সেই কেবিনে আহিলকে যে ডক্টর চেক করছে মিস্টার মুখার্জি, সে প্রবেশ করলো। আয়েশাকে চেক আপ করতে সেই কেবিনে সবাই রয়েছে। যা বলেছিলাম, এত বড় শকটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই। ডক্টর, আহিল? হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই আমি এসেছি। কি ইনফরমেশন ডাক্তার? পেশেন্টের ব্রেন ব্লাড সয়েলিং হচ্ছে। এটা যদি বড় হয়ে যায়, বেড়ে যায়, তাহলে উনি মারা যাবেন। আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি, কারণ পেশেন্ট মেডিসিনে রেসপন্স করছে না। একটাই উপায় আছে। কি উপায়? অপারেশন। কিসের অপারেশন? ব্রেনের অপারেশন। যেহেতু উনি মাথায় চোট পেয়েছেন, তাই এই অপারেশনটা করলে ওনার ব্লাড সয়েলিংটা বন্ধ হতে পারে। 20% চান্স পেশেন্টের রিকভারি করার, 20% চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার। আর বাকি 60%? মেমোরি লস। ওনার যদি মেমোরি লস হয় তাহলে ওনার কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু না। দেখুন, আমি মানছি ডিসিশন নেওয়াটা টাফ, তবুও একবার ভেবে দেখুন। যদি অপারেশন না করা হয় তাহলে এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারবো না। আর 20% চান্স যেমন সাকসেসফুল হওয়ার, তেমন আনসাকসেসফুল হওয়ার চান্সও কিন্তু 20%। আর মেমোরি লস মানে তো এই না যে কোনোদিন ওনার মেমোরি ফিরবে না। চেষ্টা করলে ওনার মেমোরি কাম ব্যাক করতে পারে, তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে। অপারেশন হবে ডক্টর? অপারেশনটা না হলে তো মরে যাবে। অপারেশনটা হলে যাও কি আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার? অপারেশন না হলে সেটাও থাকবে না। ওর যদি মেমোরি লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর। অন্তত ওকে দেখতে তো পাবো। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে আসছি, সেটাতে আপনারা সবাই সাইন করলেই আমরা আজকে অপারেশন করব। দেরি করতে চাই না আমরা। আহিলের মা বন্ড পেপারে সাইন করে দেওয়ার পরে আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আর কিছুক্ষণ পরেই ওটির লাইট জ্বলে ওঠে। আহিলের মা আরোহীর কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছে। জ্যাক আরোহীর পাশে বসে আছে হাঁটুতে ভর দিয়ে। আয়েশার মা বাবা দুজনেই চুপচাপ রয়েছে, আর অঙ্কুর পায়চারি করছে আর বারবার ওটির লাইটের দিকে তাকাচ্ছে। আর ওটির লাইট অফ হয়ে গেল আর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর বেরিয়ে আসতেই সবাই বসা থেকে উঠে ডক্টরের কাছে চলে গেল। আয়েশাও চোখ খুলল আর সবার পেছনে দাঁড়িয়ে রইল। ওর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে। কি খবর আসবে এটা ভেবে। আহিলের যদি কিছু হয়ে যায় তাহলে ও যে শেষ হয়ে যাবে। ডাক্তার চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু ওনার মেমোরি লস হয়েছে কিনা তা আমরা এখনো জানতে পারিনি। ওনার জ্ঞান ফিরলে জানা যাবে। পেশেন্টের জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন। ভাইয়ার জ্ঞান কখন ফিরবে? এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার উপর। আমার যতদূর মনে হয় 24 ঘন্টা তো লাগবেই। আমরা ওনাকে ক্যাবিনে দিয়ে দেবো, বাট এখন দেখা করতে পারবেন না। জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেবো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, এটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ জানান আল্লাহকে আর পেশেন্টের ওয়াইফকে। উনি যদি এই টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না।
ডক্টর চলে গেল। আহিলের মা গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে, তারপর অঙ্কুরও। আসো, আজকে তুই আরোহী আর আন্টি বাবা মা সবাই এখনই বাড়ি যাবে। এখানে আমি আর জ্যাক সেট করব। ইয়া, অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দিব, তারপর এখানে চলে আসবো। না, আমি এখানেই থাকবো। আমি বারণ করেছি একবার। আমি বরং থেকে জ্যাকের দিকে তাকাতেই আরোহী চুপ করে গেল জ্যাকের মুখভঙ্গি আর চোখ দেখে। ওকে সবাই চলো, আমি ড্রপ করে দিব। দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল, আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়েশা আর আহিলের মা গাড়ি থেকে নেমে গেল। আরোহী ঘুমিয়ে পড়ে। জ্যাক আয়েশার দিকে তাকাতেই, তুমি নিয়ে আসো ওকে। জ্যাক এবার ঘুমন্ত আরোহীর দিকে তাকালো আর হাসলো। তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল। বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজাটা বন্ধ করে হাঁটা ধরলো আরোহীর রুমের দিকে। মাঝে আরোহী একটু নড়ে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছে। আরোহীকে শুয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলক তাকিয়ে আছে। অনেকদিন আগে আহিল যখন তোমার ছবি দেখিয়েছিল তখনই তোমাকে মন দিয়ে দিয়েছি। তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম, তোমার ভয়েস আমাকে ঘায়েল করেছিল। ভাবতেও পারিনি তুমি আমাকে ফোন করবে। জানি না কোনোদিন তোমাকে মনের কথা বলতে পারবো কিনা। তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো তখনই বলছি, আই লাভ ইউ আরোহী। আই লিরি লাভ ইউ। লিরি তুমি অন্য কাউকে ভালোবাসো, লাইক করো, কিন্তু আমি তোমাকে কখনো এটা সামনাসামনি বলতে পারবো না। প্লাস আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না। কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে আর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতে নিলে আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠতে না দিয়ে জ্যাকের কানে কানে বলে, আই লাভ ইউ মিস্টার আমেরিকা অ্যাট মিস্টার ভিতুরাম। জ্যাক তো পুরো হা হয়ে রয়েছে ঘটনাচক্রে, আর আরোহী মিটে মিটে হাসছে। জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুড়ি বাজালো, আর জ্যাক জিজ্ঞেস করলো, তুমি তো ঘুমিয়েছিলে তাহলে? তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখনই আমার ঘুম ভেঙে গেছিল। জ্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না, তাই কাচুমুচু মুখ করে মাথা চুলকালো। আর আরোহী বলল, এবার আপনি যান, ভাইয়ার কাছে থাকতে হবে তো নাকি? আমি আসছি। ভাইয়ার খবর দিও প্লিজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই দাবে আমি বিতরণ নয়। সে তো দেখতেই পেলাম, সামান্য প্রপোজ করতেই ভয় পাও। ভয় প্রপোজ করতে নয়, ভয়টা তোমাকে হারানোর, যেটা আমি চাই না। তাছাড়া কত মেয়ের প্রপোজাল পেয়েছি। তাহলে আমার কাছে এসছো কেন? যাও না, যাও ওই হবু চুন্নিদের কাছে যাও। না গো, আমার তোমাকেই পছন্দ। করে গালে একটা চুমু দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আরোহী। জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল, আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল। আহিলের জ্ঞান 24 ঘন্টা পর ফিরেছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি কাউকে। একদিন বাদে 2 দিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করেছে এবং কথাও বলতে পারছে। তাই ডক্টর অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল। আয়েশা তো ছটফট করছিল এই খবরটা শোনার জন্য। যেমন খাঁচাবন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য চটফট করে, তেমন আয়েশার মনটাও আহিলকে দেখার জন্য চটফট করছে। আয়েশা আর এক মুহূর্ত দেরি করেনি। আরোহী আর আহিলের মাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে। এই নার্সিংহোম আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আহিল ঘুমিয়ে আছে। ডক্টর আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই আহিল চোখ মেলে তাকালো, আর ডক্টর জিজ্ঞেস করলো আহিলকে, কি মিস্টার আহিল, এখন কেমন লাগছে? ফিলিং বেটার? ইয়েস ডক্টর। আহিলের মাথায় ব্যান্ডেজ করা, পায়েও ব্যান্ডেজ আছে, কিন্তু চাদর দিয়ে ঢাকাই দেখা যাচ্ছে না। হাতেও চোট লেগেছে সামান্য জায়গায়, তাই সেখানেও ব্যান্ডেজ করা। আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে। এইসব দেখে আয়েশার মনটা কেমন ছ্যাদ করে উঠল, কিন্তু মনের ভিতর ভয়টা যেন এখন বেশি উকি দিচ্ছে। যদি ওর আহিলকে ভুলে যায় তখন। এইসব ভাবতে ভাবতে আয়েশার ভাবনায় ছেদ পড়ল ডক্টরের কথায়। মিস্টার আহিল, দেখুন আপনার বাড়ির সবাই এসেছে।
আহিল কিছুটা কপাল কুঁচকালো, তাতে সবাই ভয় পেয়ে গেল। আয়েশা চুপচাপ চোখ বুজে রয়েছে। আয়ো। আয়েশা হুট করে চোখ খুলল। নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না আয়েশা, তাই কোনো সাড়া দিতে পারেনি আহিলের ডাকের। এদিকে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, এই ভেবে যে আহিলের সবটা মনে আছে। থ্যাংক গড, আপনার সবকিছু মনে আছে। নিজের জীবনকে কি করে ভুলবো? না, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে। হ্যাঁ, ডক্টর বেরিয়ে গেল। আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে, আর অঙ্কুর বলে, কেমন আছিস এখন? বেঁচে গেছি এটাই তো ভাবতে পারছি না। আহিল, বাজে কথা রাখো, এখন বল কেমন ফিল করছিস? মাচ বেটার। আহিল একটু মাথাটা হেলাতেই দেখলো অঙ্কুরের পেছনে দাঁড়িয়ে আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের চোখের জল মুছছে বারবার। আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগে আরোহী বলে উঠল, ভাই কি করে হলো এমনটা? এখন এসব কথা না বললেই নয়, এসব কথা পরে হবে। আগে আহিলকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে দে। অঙ্কুর, তোর বোন কি তোর পিছনে দাঁড়িয়ে থাকবে? এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে, নাকি আমি মরে গেছি তার কাছে? আহিল অভিমানের সুরে কথাটা বলল আয়েশাকে। আর কে রাখে? অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। এখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়েশার। ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার ওর আহিলকেও ফিরে পেয়েছে। আয়েশার এমন কাণ্ড দেখে আহিল আলতো করে হাতটা আয়েশার পিঠে রাখলো। হাতে স্লাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে, তাতে কি? আয়েশাকে ফিরে পাওয়ার সুখের কাছে এই ব্যথা কিছুই না। আয়েশা এখনো কাঁদছে, এই জন্য নিজের থুতনি আয়েশার কাঁধে রেখে ওর কানের কাছে ফিস ফিস করে বলল, আর কত কাঁদবে? আমি ঠিক আছি, আর এখানে শুধু তুমি আমি নেই, বাকি সবাই আছে। আয়েশা আহিলের কথা শুনতেই ঝট করে আহিলকে ছেড়ে দেয়। এদিকে সবাই ওদের দেখে মিটিমিটি হাসছে। আয়েশা এদিকে ওদিকে তাকিয়ে দেখলো আয়েশার বাবা কোথাও নেই। মা, বাবা কোথায়? এখানেই তো। ও মা, সে কি, কই গেল? এখনই তো এখানেই ছিল। সেটাই তো, বাবা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি এখানে। কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকাতেই আটকে উঠলো। সবাই ভাবছে এটা কি করে সম্ভব। আহিল তো পুরো জেসার বাবার কণ্ঠ শুনে পিছনে দরজার দিকে তাকাতেই সবাই আটকে ওঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায়, আর আহিল এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আহিল, কারণ আয়েশার বাবা একা আসেনি। ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছে। ওড়নাটা সেইভাবেই রয়েছে। মেয়েটি আর কেউ নয়, আহিলের বোন আর অঙ্কুরের স্ত্রী আনিকা। আয়েশার বাবা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আনিকাকে ভেতরে নিয়ে দরজাটা লক করে দিল। আর আনিকা আস্তে আস্তে অঙ্কুরের দিকে এগিয়ে গিয়ে আহিলের দিকে তাকাতেই আয়েশা উঠে গেল। আর আনিকা সেই দেখে আহিলের পাশে গিয়ে বসলো আর আহিলের গালে হাত ছুঁয়ে বলল, কেমন আছিস ভাই? আহিল কিছু বলছে না, শুধু একভাবে তাকিয়ে আছে আনিকার দিকে। চোখ দিয়ে সমান জল পড়ছে। আহিল আনিকা যে হাত দিয়ে ওর গাল ছুঁয়ে রয়েছে সেদিকে তাকালো, আর হাতের দিকে তাকিয়ে চোখ বুঝতেই মনে পড়ে গেল আনিকা তো মরে গেছিল। সঙ্গে সঙ্গে নিজের চোখ খুলে আনিকাকে প্রশ্ন করলো, এটা কি করে সম্ভব? আমার আপু তো। আহিলকে থামিয়ে দিয়ে আয়েশার বাবা বললেন, মারা যায়নি, আনিকা মারা যায়নি, এটা শুধু একটা ছল ছিল। মানে কি বলছোটা কি বাবা তুমি এসব? তুমি যদি সব জেনেই থাকতে তাহলে আমাদের কেন বললে না? আমার ভাইকে কেন বললে না? তুমি একবার দেখো ভাইয়ের অবস্থাটা। অতটা সহজ ছিল না রে মা সবকিছু। আনিকাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি। রিক ওকে মারতে চেয়েছিল, আর আমি নিশ্চিত আহিলকে ওই মারতে চেয়েছে। হ্যাঁ বাবা। মানে আয়ো, তুমি দেখছো খোককে? আমি যখন গাড়িটার দিকে তাকাচ্ছিলাম তখনই বুঝেছিলাম ওটা রিকের গাড়ি, কারণ সেদিন মলের পিছনে যখন দেখা হয়েছিল আমাদের, তখন ও আমাকে বলেছিল ওটা ওর গাড়ি।
যেদিন আনিকা ছাদ থেকে পড়ে যায় আর নার্সিংহোমে ভর্তি থাকে, সেই দিন আমি আর অঙ্কুর আনিকাকে দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎই আমার মনে পড়ে আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, সেটা বলতে আমি কথা বলতে যাই আর অঙ্কুরকে বাড়ি চলে যেতে বলি। আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখনই শুনি রিক ফোনে কথা বলছে। কিছুটা কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ওর প্ল্যানের কথা শুনতে পাই। ও বলছিল, হ্যাঁ আমি রেডি আনিকাকে মারার জন্য, কিন্তু তোমার কাজটা মনে আছে তো? সিসিটিভি ক্যামেরাটা এক্ষুনি অফ করো তুমি, তারপর আমি কেবিনে ঢুকবো, এতে শুধু দেখা যাবে লাস্ট অঙ্কুর গেছিল। আমি এইসব শুনে কিছুটা ঘাবড়ে যাই। কি করব ভেবে না পেয়ে ডক্টরের কাছে যাই আর সবটা বলাতে উনি বলেন পুলিশকে কল করতে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভেবে আমি আর ডক্টর চুপচাপ আনিকার কেবিনের কাছে যাই আর বাইরে থেকে দেখি রিক আনিকার অক্সিজেনের মাস্কটা খুলে দিয়েছে। যাক, বেরিয়ে আসবে ঠিক ওই সময় আমরা সরে যাই দরজার সামনে থেকে আর ও চলে যাওয়ার পর কেবিনে গিয়ে অক্সিজেনের মাস্কটা আবার লাগিয়ে দিই। এরপর যখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করি তখন দেখি সত্যি কোনো কিছু রেকর্ড হয়নি। রিকের যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কেবিনে ঢোকাই, সেটাও রেকর্ড হয়নি। আমি আর কিছু বলিনি, সেদিন চুপচাপ বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিক কেন করছে এমন। আনিকা মরেনি এটা জানতে পারলে তো আবার চেষ্টা করবে ওকে মারার। তখনই আমার মাথায় আসে যে আমি আনিকাকে লুকিয়ে রাখবো। কিন্তু এটা কি করে সম্ভব? ডক্টর তো বলেছিল যে বিহার বেঁচে নেই। সেটা তো ডক্টর তোমার বেলাতেও বলেছিল আহিল। আসলে আমি ডক্টরকে বলেছিলাম এটা বলতে। আমাকে সেদিন রাতেই ডক্টর জানায় যে আনিকার জ্ঞান ফিরে গেছে, এবার আর ওর অক্সিজেন বা কিছুর অতটা প্রয়োজন হবে না। তখন ওভাবে অক্সিজেন মাস্ক খোলার কারণে আনিকা রেসপন্স করতে পেরেছে আর এটা একটি মিরাক্কেল। অবশ্য এমনটা না হলেও আমি ঠিক কোন একটা ব্যবস্থা করে আনিকাকে লুকিয়ে রাখতাম। আমি ডক্টরকে ফোন করে বলি যাতে সকালবেলায় তোমাদের সবাইকে ডক্টর বলে যে আনিকা মারা গেছে। আমার কথা মতো ডাক্তার এমনই বলে, তোমাদের আর আমার সুবিধা হয়। যখন আহিল সেই কথাটা শুনে সেন্সলেস হয়ে আর শেষকৃত্যের সময় আমি আনিকাকে সরিয়ে দিই। কিন্তু আয়শা, আরোহী আর আন্টি তো ছিল, তাহলে কি করে আনিকাকে সরানো হলো? আমার সাহায্য। মম, তুমিও? হ্যাঁ, আমি যদি না জানতাম তাহলে আনিকাকে বাঁচানো সম্ভব হতো না। শেষকৃত্যের সময় আয়েশাকে আমি তোর অসুস্থতার বাহানা করে তোর কাছে পাঠিয়ে দিই, আর আমাদের কোনো আত্মীয় স্বজনদেরও রাখি না। আনিকাকে চুল্লিতে দেওয়ার সময় ওই দিক দিয়ে আয়েশার বাবা অঙ্কুরকে সরিয়ে নিয়ে যায় কিছুক্ষণের জন্য, আর সেই মুহূর্তে আমি আরোহী আনিকাকে সরিয়ে দিয়ে ডক্টরকে বলে দিই যাতে অন্য ডেড বডি অনিকার জায়গায় শুয়ে দেয়। এই পুরো প্ল্যানটা যেদিন রাতে আনিকার জ্ঞান ফিরেছিল সেদিনই আয়েশার বাবা আমায় জানায়, আর আমিও সায় দিই ব্যাপারটাতে। শুধু তুমি না, আরও তো জানতো। আমায় কেন জানলে না মম? আমি কি দোষ করেছিলাম? আহিল, আমিও হয়তো অনেক বড় দোষ করেছিলাম, তাই আমাকেও জানানো হয়নি। এমনটা না ভাইয়া, আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যখন জ্ঞান ফিরলো তখনই তুমি আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে, আর আঙ্কেলও ফোন করে বলল যাতে আমরা কিছু না জানাই এখনই। ভাইয়াকে জানালে অঙ্কুর ভাইয়া জানতো, আর অঙ্কুর ভাইয়াকে জানালে রিক জানতো, তাই আমরা কেউ রিস্ক নিতে পারিনি। ভাই, তুই আমার উপর রেগে আছিস? তোকে ফিরে পেয়েছি, এটাই অনেক আমার কাছে। ভাবতে পারিনি তোকে ফিরে পাবো। আনিকা আহিলকে জড়িয়ে ধরলো, আহিলও মোটামুটি জড়িয়ে ধরলো, কিন্তু হাতে ক্যানেলার লাগানো থাকায় একটু ব্যথা লাগছে। আনিকা আহিলকে ছাড়তে আয়েশা ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, অনিকা কোথায় ছিল এতদিন? আরোহী, আয়েশার বাবা আর আহিলের মা একে অপরের দিকে মুচকি হাসলো, আর আনিকাও আয়েশার দিকে এগিয়ে গিয়ে হাসলো আর চোখে তাকালো অঙ্কুরের দিকে। অঙ্কুর মুখ ফিরিয়ে নিল। আনিকা খুব ভালোভাবে বুঝতে পারছে অঙ্কুরের অভিমান হয়েছে। শুধু অভিমান না, অভিমানের পাহাড় জন্মেছে। কেনই বা জন্মাবে না? প্রায় কয়েক বছর আনিকাকে ছাড়া রয়েছেও। কি হলো, তোমরা এমন হাসছো কেন? আয়শা, তোর মনে আছে তোকে একটা ঘরে যেতে আমি বারণ করেছিলাম? হ্যাঁ, ওই তো। তার মানে এতদিন ভাবি তোমাদের বাড়িতে ছিল? হোয়াট? মানেটা কি? ওকে আমি নিজের কাছেই রেখেছিলাম।
ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেক দিন লেগেছে। লাগবেই না ভাই, কেন? কেউ যদি এভাবে ওকে মারার চেষ্টা করে এমন তো হবেই। কিন্তু ভাবি, তুমি ছাদ থেকে চাপ কেন দিয়েছিলে? আনিকা আয়েশার প্রশ্ন শুনে করুণ চোখে অঙ্কুরের দিকে তাকায় আর দেখে অঙ্কুর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আনিকা চোখ সরিয়ে নিয়ে আয়েশার দিকে তাকায় আর বলে, আমি ইচ্ছে করে ছাপ দিইনি রে বোন। কি? হ্যাঁ বৌমনি, দি ভাই ইচ্ছে করে এমন কিছু করেনি। ভাবিকে ধাক্কা মেরেছিল, সুস্থ হওয়ার পরেই আমাদের বলেছে। কে ধাক্কা দিয়েছে? তুই শান্ত হ। আনিকা দেখতে পাইনি মুখটা। মুখে মাস্ক ছিল, আমি দেখতে পাইনি তাই। এতক্ষণ ধরে এত কিছু কথা হলেও কিন্তু আহিল কোনো কথা বলল না, আর জ্যাকও না। জ্যাকের তো অবস্থা খারাপ। জ্যাক মাথায় হাত দিয়ে ধপ করে আহিলের পায়ের কাছে বসে পড়ল, আর সেই আরোহী ফিক করে হেসে দিল। কি হলো তোমার বাবা? বাবারে বাবা, এত প্ল্যানিং! শাল সে উপাস সে যারা হাহে বাবা। কেউ একে পাবনা পাঠাও। ও এ আহিল, তুই কি ভাবছিস রে? তোরও আমার মতো অবস্থা নাকি? আহিল, তোর মাথায় কি চলছে বলতো? কি প্ল্যান করছিস তুই? আহিল প্ল্যান করছে। আহিল প্রতি উত্তরে শুধু বাঁকা হাসলো আর সবার দিকে তাকিয়ে হাতের নখগুলো পর্যবেক্ষণ করতে করতে বলল, গেম ইজ অন। আহিল রিক্স নিয়ে ডক্টরকে বলে সেদিনই ডিসচার্জ নিয়ে নিল আর বাড়ি ফিরে এলো, কিন্তু নিজের বাড়িতে না, আয়েশাদের বাড়িতে। আয়েশাদের বাড়িতে এখন কোনো গার্ড নেই, তাই আহিল ঠিক করেছে ও বাড়িতেই থাকবে আর আরোহীর বাড়িতে। অঙ্কুর বারণ করেছিল আহিলকে এতটা রিক্স নিতে, কিন্তু আহিল তো আহিলই, শোনেনি কথা। বাড়ি ফেরার সময় সারা রাস্তায় আনিকা অঙ্কুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অঙ্কুর সেই সুযোগ দেয়নি। তাই বাড়ি ফিরে আহিলের সাথে দেখা করে অঙ্কুরের ঘরের দিকে পা বাড়ায়। আজ অনেকদিন পর আনিকা এই বাড়িতে পা রেখেছে। সময় অনেকটা কেটে গেলেও সবকিছু একই রকম রয়েছে। আনিকা ভয়ে ভয়ে অঙ্কুরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখলো অঙ্কুর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। আনিকা মনে মনে হাসলো, কারণ অঙ্কুরের একটা পুরনো স্বভাব, কোথাও থেকে এসে শাওয়ার নেবে, সে যতই শীতকাল হোক না কেন, কোনো সময় এটা বাদ যায় না। আনিকা চুপ করে দাঁড়িয়ে অঙ্কুরকে দেখছে। আজ কতদিন পর অঙ্কুরকে দেখছে ও। এসবের মধ্যেই অঙ্কুরের ডাকে আনিকার ঘোর কাটলো। কিছু বলতে চাও? ওরম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আসলে, এই এক মিনিট, আমি চোর? ওরম লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? চোর না হলে? দেখছিলাম। কোথায়? তো কি করছিলে? আমি কিছু বলতে চাই। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। কি এমন রাজকার্যে যাবে? হ্যাঁ, সেটা যেন তোমার লাভ নেই। তুমি তোমার কথা বলো আর বেরিয়ে যাও, একা থাকতে দাও আমায়। অঙ্কুর এত সময় আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে কথা বলছিল, আনিকার দিকে ফিরেও তাকায়নি। আনিকা প্রথম থেকে কিছু না বললেও শেষের কথাটা শুনে খুব কষ্ট পেল। নিজের অজান্তেই চোখে চলে এলো। এদিকে আয়না দিয়ে সব কিছুই দেখতে পাচ্ছে অঙ্কুর। কেন যাব আমি? এটা তো আমারও ঘর। ও রিয়েলি? এতদিন কোথায় ছিল তোমার এই ঘর? নিজের বাড়িতেও তো ছিলে, একবার জানানোর প্রয়োজন মনে করনি তোমরা। আড়ালে এত কিছু করে গেছো, আর আমি শুধু ভিতরে ভিতরে কষ্ট পেয়ে গেছি। প্রতিটা মুহূর্ত শেষ হয়ে গেছে এই ভেবে যে তোমাকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি, মা, আহিল আর আয়েশা বাদে সবাই জানে, আর আমরা জানি না। আমি তোমার হাজবেন্ড হয়ে জানি না। কেন বলতে পারো কি দোষ করেছিলাম আমি যে এসব কিছু আমি জানতে পারলাম না? নাকি অধিকারটা অন্য কাউকে দিয়ে দিয়েছো এতদিনে? অঙ্কুর, কি বলছো তুমি এসব? ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। হ্যাঁ, ভুল বলছো। তুমি এভাবে আমার কথা না শুনে এত কথা বলতে পারো না। আমার কথাটা বলা হয়ে গেলেই আমি চলে যাব, ডিস্টার্ব করবো না তোমায়। আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিন লাগে। সুস্থ হওয়ার পরপরই তোমাকে আর ভাইকে প্রথম খুঁজি আর দেখা করতে চাই, কিন্তু মাকে সেটা বলতেই মা আমাকে বলে যে বাবা নাকি অনেক আগেই ফোন করে বলেছে যে আমি যেন তোমাদের বাড়ি না আসি। কারণটা হলো রিক। আমাকে মা বললো ওই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি রিক কিছু একটা করেছিল, তাই বাবা তোমাকে আর আয়েশাকে জানাতে পারেনি, আর মাও ভাইকে কিছু জানায়নি, কারণ ভাই জানলেই এদেশে চলে আসবে আর আগের মাথায় কি করে বসবে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এটাই বলার ছিল আমার, যে শুধু তুমি নও,
আমিও প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি। আহিল বাড়ি ফিরেছে, তারপরও আমি ওর কাছে যেতে পারিনি, আয়েশার কাছে যেতে পারিনি। এতটা কাছে থেকেও বহু দূরে ছিলাম আমি। আনিকা চোখ মুছে চলে পিছনে ফিরে চলে যেতে নিলেই অঙ্কুর আনিকার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর এক হাত কোমর জড়িয়ে ধরে দাঁড়ায়। আনিকা অঙ্কুরের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নেয় আর অঙ্কুর এক হাত আনিকার গালে রেখে মাথাটা উঁচু করে কপাল ঠেকিয়ে বলতে থাকে, আই এম সরি আনু, যখন শুনেছিলাম তুমি আর নেই কি অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল নিজের দোষে তোমাকে হারিয়ে ফেললাম, আর কোনোদিন তোমায় ফিরে পাবো না। আনিকা চোখ বুঝেই বুঝতে পারছে অঙ্কুর কাঁদছে, তাই জন্যই ওর কথাগুলো কেঁপে যাচ্ছে। আনিকা চোখ খুলে দেখলো অঙ্কুরের চোখ বুঝে রয়েছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আনিকা চোখটা মুছিয়ে দিল অঙ্কুরের আর জড়িয়ে ধরে অঙ্কুরকে বলল, আই মিস ইউ সো মাচ। আই অলসো প্রমিস করো আর কোনোদিন এভাবে ছেড়ে যাবে না। নেভার। অঙ্কুর আনিকাকে সামনে এনে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার জড়িয়ে ধরলো আর আনিকা জিজ্ঞেস করলো, অঙ্কুর কেন এমন করছে আর কি এমন করেছিল যে বাবা আমায় তোমাদের কাছে আসতে দিল না, এইভাবে লুকিয়ে রাখলো? ওরে কিসের জন্য এমন করছে তা আমারও অজানা, কিন্তু তুমি তো জানো ওর আর আমাদের কি সম্পর্ক। ও তো তোমার কাকার ছেলে। ও শুধু তোমাকে মারতে চায়নি আহিল, আর আয়শার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। আর তোমার যাওয়ার পরে রিক আমাদের প্রপার্টির অফিস সবকিছু নিজের নামে করে নেয় ঠকিয়ে, আর আমাদেরকে পুরোপুরি নজরবন্দি করে রাখে যাতে কাউকে কিছু না জানাতে পারে। আয়েশার ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে মানে? ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। এরপর অঙ্কুর সবকিছু বলল আনিকাকে, শুরু থেকে আহিলের বিদেশ থেকে ফিরে আয়েশাকে হুট করে বিয়ে করা, তারপর আহিলের সব সত্যি জানা, সবকিছু। ও তার মানে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা তো রিকের হাত থাকতে পারে। আনিকার কথাটা শুনে অঙ্কুরের অবাক হয়ে চমকে আনিকার দিকে তাকালো আর আনিকা বলল, হতেই পারে অঙ্কুর, তুমি আমাকে ভুল বোঝোনি, বাট আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই আমাদের ঝগড়াও হয়, কিন্তু সেটা সামান্য, সব ঠিকও হয়ে যেত। রিক ফেল হচ্ছিল নিজের প্ল্যানে আর তাই আমাকে মারতে চেয়েছিল মেবি। বাট এতে ওর লাভটা কি? কেন করেছে এসব? লাভ তো নিশ্চয়ই আছে, কেউ শুধু শুধু এসব করবে না। মেবি তোমাদের প্রপার্টির জন্য এই পুরো প্ল্যানটা। থাক এখন এসব কথা, এতদিন পর তোমাকে নিজের করে পেয়েছি, প্লিজ এসব কথা নিয়ে কোনো আলোচনা নয়, এই সময় এটা শুধু আমাদের। আনিকার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে আনিকা এতদিন পর অঙ্কুরের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে, ঠোঁটগুলো কাঁপছে আনিকার। আনিকা শক্ত করে অঙ্কুরের হাত খামচে ধরল। অঙ্কুর বুঝতে পারলো আনিকা সম্মতি দিয়েছে, তাই আনিকার কপালে আলতো করে চুমু দিল। তারপর দুগালে দুটো চুমু দিয়ে আনিকার ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। আয়েশা আহিলের পাশে বসে আহিলের চুলে বিলি কেটে দিচ্ছে আর আহিল চুপচাপ শুয়ে আছে চোখ বুঝে। আয়েশা ভেবেছে আহিল ঘুমিয়ে পড়েছে, তাই আয়েশা আলতো করে আহিলের কপালে চুমু দিল আর সঙ্গে সঙ্গে আহিল চোখ খুলতে আয়েশা চমকে গেল। এই তুমি ঘুমাওনি? না, এত সুন্দর একটা চুমু পেলাম, শালা আগে জানলে এত খাটতাম নাকি। অ্যাক্সিডেন্ট করে বসে থাক। আই প্লিজ এসব বাজে কথা বন্ধ করো তুমি। আচ্ছা সরি, আর বলছি না, বাট চুমুটা কপালে কেন দিলে গো? এই দিয়েছে ভাগ্য ভালো, এছাড়া কোথায় দিব? এখানে ঠোঁটে। আয়েশা আহিলের ঠোঁটের দিকে এগিয়ে গেল, ওদের দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে। তখনই আয়েশা আহিলের নাকের মধ্যে একটা আলতো করে কামড় দিয়ে উঠে দে দৌড়। আউচ, আমার নাক, এটা কি চিটিং? বেশ করেছি। আজ ধরতে পারছি না বলে আপনার টাইম আয়েগা।
এরপর বেশ কিছুদিন চলে গেছে। যত্ন করেছে, সেবা করেছে, যার জন্য আহিল প্রায় সুস্থ হয়ে উঠেছে। কিন্তু পাটা পুরোপুরি ঠিক হয়নি, হাঁটতে এখনো কষ্ট হয় সামান্য। আয়েশা এ কদিনে আহিলকে বেশ জ্বালিয়েছে, কিন্তু কাছে আসেনি। ইদানিং আয়েশা একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আহিলের থেকে। আহিল কিছু বলতে গেলে এড়িয়ে যাচ্ছে, কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু আহিল আসলেই ফোন রেখে দিচ্ছে। আর আহিল কিছু জানতে চাইলে বলছে এমনি বান্ধবী ফোন করেছে। আহিলের খটকা লাগতে শুরু করেছে, কিন্তু চুপ করেই আছে। একবার যে ভুল করেছে দ্বিতীয়বার সে ভুল করবে না। কিছুদিন পরে এখন আহিল হাঁটতে পারছে, অসুবিধা হচ্ছে না। তবুও ডক্টর বলেছে একটু কম হাঁটাচলা করতে। আহিল শুধু এই কদিন আয়েশাকে পর্যবেক্ষণ করে চলেছে। আয়েশা সত্যি ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? উত্তরটা জানা নেই আহিলের। আজ আয়েশা ভর দুপুরে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আহিল রুমে আসতেই দেখলো আয়েশা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আহিল আয়েশাকে জিজ্ঞেস করলো, আয়ু, কোথায় বেড়াচ্ছ? একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। কিন্তু এখন? কেন, কি অসুবিধা? এই সময় যাচ্ছ তাই জিজ্ঞেস করছি, পরে গেলে হতো না? আহিল প্লিজ, জেরা করা বন্ধ করো। আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি যখন খুশি যেতে পারি, ওকে? আয়েশা কথাগুলো বলেই হন হন করে নিজের পার্স নিয়ে বেরিয়ে গেল। আর আহিল একটা দীর্ঘশ্বাস ফেললো, কিন্তু ওদেরকে যে আরো একজন দেখছে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আয়েশা বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই আয়েশার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ির কাঁচগুলো কালো, তাই কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশে সিটের দরজা ওপেন করতেই আয়েশা গাড়িতে উঠে বসলো, আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কেন আমাকে এভাবে বিরক্ত করছিস রিক? বিরক্ত? আর আমি তাও আবার তোকে? আই এম সিরিয়াস, ওকে? বাট আই ডোন্ট থিঙ্ক সো। লুক, তুই যদি বিরক্ত হতিস তাহলে কি আর আমার সাথে মিট করতিস? তুই আমার থেকে বিরক্ত নস, বরং তোর বর মানে ওই আহিলের থেকে বিরক্ত। কি তাই তো? চল আজকে তোকে একটু ঘোরাতে নিয়ে যাব। আয়েশা আর কিছু বলল না। রিক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রিক একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামালো আর আয়েশাকে নামতে বলল। আয়েশা গাড়ি থেকে নামতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠলো, কারণ জায়গাটা একদম নির্জন, নিশ্চুপ। আয়েশার এবার ভয় লাগছে। হুট করে রিক এসে আয়েশার কাঁধে হাত দিল, আর আয়েশা চমকে উঠলো। আরে রিল্যাক্স, আমি তো। ভয় পাচ্ছিস কেন? চল ভিতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিক আয়েশাকে নিয়ে ভেতরে ঢুকতে আয়েশা দেখলো পুরো বাড়িটা অন্ধকার। এবার আয়েশা চুপ করে থাকতে পারলো না, বলেই ফেললো, রিক, এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমায়? আয়েশা রিকের কোনো উত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখলো রিক নেই, আর সদর দরজাটা বন্ধ হয়ে গেল। আয়েশা ভালোভাবে লক্ষ্য করে দেখলো রিক সদর দরজাটা ভেজিয়ে দিল। রিক, তুই দরজা কেন বন্ধ করছিস? আমায় কিন্তু এখানে ভালো লাগছে না, আমাকে যেতে দে। তুই কি ভাবছিস আমি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মিট করতে বলেছি? আর এই রিক নিজের ছাত্র ছাড়া এক পাও ফেলে না। মানে? বলছি বেবি, বলছি তোকে সব বলবো। আফটার অল তোর শেষ দিন বলে কথা। কি বলছিস তুই এসব? এই যে তুই আহিলের অ্যাক্সিডেন্টের পর আমার সাথে লুকিয়ে চুরিয়ে কথা বলতি, এটা তো আহিল জানে না, তাই না? এখন যদি আহিল জেনে যায় তুই আহিলকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে এসেছিস, তখন কি হবে? আমি তোকে কিছুদিন আগে মানে ওই আহিলের বাড়ি ফেরার পর তোকে ফোন করে কি যেন বলেছিলাম? আহিল অ্যাক্সিডেন্টটা নিজের ইচ্ছাই করিয়েছে ওর লোক দিয়ে, যাতে আমার বিশ্বাস অর্জন করতে পারে। মিথ্যে? মানে? মিথ্যে বলেছিলাম আমি। আহিল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করাইনি, অ্যাক্সিডেন্টটা করেছে আমি, তা আবার নিজে। কিন্তু কেন? কারণ আহিল আমার পথের কাঁটা, তাই। পথের কাঁটা মানে? এই প্রশ্নটা করতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আর আয়েশা পেছনে ফিরে তাকাতেই দেখলো সিঁড়ি দিয়ে একটি লোক নেমে আসছে। মুখটা স্পষ্ট হলো তখন, যখন সে আয়েশার সামনে এসে দাঁড়ালো। আমি বলছি। কাকিমণি? হ্যাঁ আমি। তুমি এসব করিয়েছো, কিন্তু কেন? আজ তোকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথম থেকে শুরু করা যাক, কি বলিস রিক? অফকোর্স ড্যাড। আমি যখন ধরা পড়ে যাই আমার বাবার কাছে ড্রাগস ব্যবসা নিয়ে, তখন বাবা আমায় ত্যায্য পুত্র করে দেয়, দাদাকে সব সম্পত্তির মালিক করে দেয়, যা আমার রাগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার দাদা আমায় এতই ভালোবাসতো যে
আমার সাথে সম্পর্ক ত্যাগ না করে আরো বাবাকে লুকিয়ে সম্পর্ক রাখলো। আর আমিও প্ল্যান বানিয়ে ফেললাম যে এই সুযোগে আমার সম্পত্তি নিজের করে নেওয়ার। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে রিককে আমি তোর আর অঙ্কুরের মাঝে প্রবেশ করালাম। সব ঠিকঠাক চলছিল। হুট করে কোথা থেকে অঙ্কুরের বন্ধু ওই আহিল টপকে পড়ল। আমার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো। আমি কিছু প্ল্যান করব তার আগেই জানতে পারলাম যে আহিল অঙ্কুরের বাড়ি পর্যন্ত চলে এসেছে। এবার হয়তো অফিসেও চলে যেতে পারে। তাই আমি রিককে সরিয়ে নিলাম তোদের মাঝখান থেকে। এরপর শুনলাম আহিলের বোন আনিকাকে নাকি অঙ্কুর ভালোবাসে, বিয়ে করতে চায়। ব্যাস, মেঘনা চাইতেই জল। আমাকে আর কিছু করতেই হলো না। ভেবে নিলাম আর একটা প্ল্যান। আনিকা আর অঙ্কুরের মাঝে থার্ড পার্সন হলাম। কিন্তু আয়েশা, তোর এই দাদাটা একটু বেশি বউকে বিশ্বাস করে। তাই আনিকার সাথে ওর মেল ফ্রেন্ডের ক্লোজনেসের এডিট করা ইমেজ অঙ্কুরের কিছুই গেল এলো না, বরং গিয়ে আনিকাকে সবটা বলল। আর আনিকা বলে দিল যে ওটা মিথ্যা। প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেল আমাদের। তাই এবার আমরা একটু উল্টে দিলাম প্ল্যানটা। অঙ্কুর অবিশ্বাস করেন তো কি হয়েছে, আনিকা তো অঙ্কুরকে অবিশ্বাস করতেই পারে। ব্যাস, মিলে গেল আমার কথা। অঙ্কুরের বিয়ে যেই না অঙ্কুরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো আর নিজের দুঃখের কথা অঙ্কুরকে বলল। অঙ্কুর আনিকাকে মিথ্যা বলতে লাগলো আর ওর বিয়ের প্রবলেম সলভ করতে থাকলো। ও বেচারা কি আর জানতো ওর বিয়ে আমাদের হাতের পুতুল, আমরা যেটা বলছো সেটাই করছে। এরপর ওদের মধ্যে ঝামেলা লাগলো আর সেই জন্য আনিকা গেল ছাদে। আমি এমনি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রিক অনেক আগেই বাড়ির কাজের লোককে দিয়ে অঙ্কুরের ঘরে পেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি সবটা দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। এরপর আমি আর ড্যাড মাস্ক পরে ছাদে গেলাম। অঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তোর বাবা নিজের ঘরে ছিল আর তোর মা রান্নাঘরে। রাস্তা পুরো পরিষ্কার। আমরা ছাদে উঠলাম। আনিকা দাঁড়িয়েছিল ছাদের মোটা পাঁচিলের উপর। ওয়াহ, কি কপাল আমাদের। প্ল্যানে তাই তো আনিকা নিচে না দাঁড়িয়ে থেকে প্রাচীরের উপর দাঁড়িয়েছিল। আমি আর ড্যাড গেলাম, কিন্তু যেতে না যেতেই আনিকা ঘুরে তাকালো, বাট মুখ দেখতে পাইনি। আমরা ওকে সুযোগই দেইনি। পাঁচিল থেকে নামার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু বেটাই অঙ্কুর সে সময় এসে পড়লো। তাতে কি, ধরতে তো পারেনি আমাদের। আমরা দুজন ছিলাম আর ও একা। ও নিজের বউকে বাঁচাবে নাকি আমাদের ধরবে? ব্যাস, আনিকা ছাদ থেকে পড়ে কোমায় চলে গেল। আর আমি রিককে ফোন করে বলে দিলাম যাতে আনিকার ক্যাবিনে ঢুকে ওর অক্সিজেন মাস্কটা খুলে দেয়। তাতে সব দোষ গিয়ে পড়বে অঙ্কুরের ঘাড়ে, কারণ শেষবার অঙ্কুর আনিকার ক্যাবিনে ছিল, যা সিসিটিভি ক্যামেরাতে উঠেছিল। এর পরের ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। রিক যা যা করেছে সবই লুকিয়ে আর মাস্ক পরা, যাতে ধরা না পড়ে। আর ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আহিলকে আমরা পাঠালাম আর বিশ্বাস করলাম যে অঙ্কুর ওর দিদিকে মেরেছে। ছাদ থেকে যখন পড়েছিল তখনও অঙ্কুর ছিল আর কেবিনের শেষবারও অঙ্কুর ছিল। কিন্তু অবাক ব্যাপার, আহিল কোনো রিয়াক্ট না করে আমেরিকা চলে গেল। এরপর আমি তোর নামে বিষিয়ে দিতে লাগলাম আহিলকে, যাতে ও কোনোদিন তোর সাথে আর তোদের পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখে। কিন্তু বেটার আগের চোটে এসে তোকে বিয়ে করে পুরো খেলাটা বিগড়ে দিল। কুল ডাউন মাই সন, এতে তো কোনো লাভ হয়নি। আহিল কিছুই বুঝতে পারেনি আমাদের প্ল্যানের ব্যাপারে। ইয়াহ, বরং আমার সাথে তোকে দেখে আমার কথা বিশ্বাস করে তোকে অবিশ্বাস করে গেছে। তুই অবিশ্বাস করতিস আহিলকে, যদি না ওই জ্যাক এসে তোকে রিয়া আর আহিলের খবর দিত। তাও তো শেষমেশ তুইও অবিশ্বাস করেই ফেললি আহিলকে। বাপরে বাপ, কি ভালোবাসা, যাতে কোনো বিশ্বাসই নেই। আয়েশা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিকের গালে আর বলতে লাগলো, লজ্জা করে না তোর এসব নিজ কাজের কথা নিজের মুখে গর্ব করে বলতে? এই থাপ্পড়টা তো সেই দিনই তোকে মারা উচিত ছিল, যখন তুই আমায় জড়িয়ে ধরেছিলিস। ছি, কেন করেছিস এসব বল? কেন? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি সম্পত্তির জন্য করেছি, বললামই তো। আমার ভাগ আমার থেকে কেড়ে নিতে পারেনি, বরং নিজের ভাগটাও আমায় দিয়ে দিয়েছে তোর বাবা। আনিকার মৃত্যুর পর আহিল চলে গেল বিদেশে, আর আমি নিজের গার্ডদের পাঠিয়ে দিলাম তোদের বাড়িতে। তুই তো গিয়েছিল কলেজে, তাই কিচ্ছু জানতে পারিসনি। তোর বাবাকে ভয় দেখালাম, যদি প্রপার্টি আমার ছেলের নামে করে না দেয় তাহলে তাকে জানে মেরে দেব। এই শুনতেই তোর বাবা আর দাদা রাজি হয়ে গেল আর প্রপার্টি পেপারে সাইন করে দিল। কিন্তু তুই টেরও পেলি না। কি করে পাবি? তোর ফিরে আসার আগেই তো আমরা গায়েব। তোর যখন বিয়ে হয়ে গেল তখন সব সময় তোদের বাড়িতে আমাদের গার্ড থাকতো, পাহারা দিত, যেন তোকে বা আহিলকে কিছু জানাতে না পারে। তোমাকে তো আমার কাকিমণি বলতেই ঘৃণা করছে। কি করে এতটা নিচে নামতে পারলে তুমি?
একবারও বিবেকে বাঁধলো না? যে দাদা তোমায় এত ভালোবাসলো, ত্যায্যপুত্র করে দেওয়ার পরেও তোমার সাথে সম্পর্ক রাখলো, তারই ফায়দা নিলে তুমি? সম্পত্তি তো পেয়ে গেছো, তাহলে এখন কি চাই? কেন আয়েলকে মারতে চেয়েছিলে, আর আমাকেই বা কেন নিয়ে এসেছো এখানে? আরে সম্পত্তি পেয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু পুরোপুরি আর পেলাম কই? তোর বাবার সম্পত্তির সব তোর আর তোর দাদার নামে করে রেখেছিল, আর কিছুটা রেখেছিল রিকের নামে। যা না রাখলেও চলতো। যাই হোক, এখন তো সব আমার ছেলের হবে, আর তাতে তোর সাইন লাগবে, চটপট করে ফেলতো। আমি ভেবেছিলাম আহিল মরলে বেশি সুবিধা হবে, তাই ওকে মারতে বলেছিলাম, বাট এখন দেখলাম না, মরাতেও কোনো যায় আসেনি। সাইনটা কর জলদি। কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলেই আয়েশা পেছন ফিরে যেতে নিল, আর রিক আয়েশার হাত ধরে টেনে নিচের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না তোর ঘাড়ে করবি, আমাকে চর মারা, তাই না? বলে আয়েশাকে চর মারার জন্য হাত তুলল, আর আয়েশা মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রিক চরটা মারতে পারল না আয়েশাকে। তার আগেই রিকের হাত কেউ একজন ধরে নিল। আয়েশা মুখ অন্যদিকে ফিরিয়ে রাখায় দেখতে পায়নি কে রিকের হাতটা ধরেছে, কিন্তু হুট করে কেউ আয়েশাকে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়, আর আয়েশা আস্তে করে বলে ওঠে, আহিল। আহিল বাম হাতে আয়েশার কোমর জড়িয়ে ধরে আছে, আর ডান হাতে রিকের হাত ধরে রয়েছে। রিক তো পুরো ঘাবড়ে গেছে আহিলকে দেখে। আহিল আয়েশাকে ছেড়ে রিকের হাতটা পুরো মুচড়ে ধরে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আয়েশার কাকা কিছু বলতে যাবে আহিলকে, তার আগেই আহিল পকেটে হাত দিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, এখন আপনি কিছু বলবেন না কাকা বাবু, শুধু দেখবেন আর শুনবেন। আহিল এটা বলতেই পেছন থেকে শব্দ এলো। রিক আস্তে করে উঠে পেছনে তাকালো, বাবাও তাকালো। দেখলো ওদের যে ভাড়া করা গুন্ডাগুলো আছে তাদের এক একটা ছিটকে পড়ছে মাটিতে, আর ওদের আড়াল থেকে বেরিয়ে এলো অঙ্কুর হাতে হকি স্টিক নিয়ে। অঙ্কুর বেরিয়ে আসতেই জ্যাক একটা গুন্ডাকে মারলো আর ভেতরে এলো। ভেতরে এসে দুজন হকি স্টিক এক হাতে নিয়ে আরেক হাতে তালুতে মারতে লাগলো, আর মৃদু হাসতে লাগলো। এই দেখে আহিল বলল, কি কাকা বাবু, কেমন লাগছে? ভালো তো? তুই এখানে এলি কি করে? কেন, তুই তো নিয়ে এলি আমায়। আমি কেন নিয়ে আসবো তোকে? আমি তো শুধু আয়েশাকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো আয়েশার সাথে আয়েশার ফোন ছিল, আমি লোকেশন ট্র্যাক করে চলে এলাম আর কি। আরে ভাই, দুঃখ পাস না, বড় বড় কাজে এমন ছোট ছোট ভুল হয়েই থাকে। কি তাই তো কাকা বাবু? তুমি হাঁটছো কি করে? তোমার তো পা ঠিক হয়নি এখনো। ওকে ওকে, নাও বি সিরিয়াস গাইস। এবার আসল কথায় আসি। এতদিন আপনারা গেম খেলেছেন, নাও মাই টার্ন। মানে? আহিল গিয়ে একটা সোফায় বসলো পায়ের উপর পা তুলে, আর বলল, অঙ্কুর, শুরু করি তাহলে। একদম, শুভ কাজে দেরি করতে নেই। এতক্ষণ তো আপনার আর ককের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। আয়েশার কাকা আর রিক অবাক হয়ে গেল আহিলের কথা শুনে, কারণ ওরা তো আয়েশাকে সব বলেছে। তাহলে আহিল কি শোনার কথা বলেছে? আহিল বলার আগেই রিক বলে উঠল, এসব করে কি প্রমাণ করতে চাইছিস? তুই খুব ভালো, আয়েশার কাছে ভালো সাজতে চাইছিস। আয়েশা অনেক আগে জানে যে তুই বিশ্বাসঘাতক। কথাগুলো যে ভুল বলে ফেললি, হ্যাঁ, বাট এটা ঠিক বলেছিস যে আয়েশা জানে কেউ একজন বিশ্বাসঘাতক, কিন্তু সেটা আমি না, সেটা তুই। মানে? এখনো বুঝলি না? তাহলে শোন। এই যে তুই আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর রোজ আয়েশাকে ফোন করে আমার নামে উল্টো পাল্টা বলতিস, তার একটাও আয়েশা বিশ্বাস করেনি। উল্টো সবটা এসে আমায় বলেছে। কেন জানিস? কারণ আয়েশা সেই দিনকেই তোকে দেখে ফেলেছে, যখন তুই আমার গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিস। ফ্লট, তোর কাজ, তুই মলে আয়েশাকে তোর গাড়ি দেখিয়েছিস, আর সেদিন আমাকে ধাক্কা মারার আগে আয়েশা তোকে দেখে ফেলে। সেটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি যে তোর আর আয়েশার মধ্যে কিছু ছিল না। আয়েশা তোকে এড়িয়ে চলছিল। আমি দেখিয়েছি, তাই দেখেছিস। দ্যাটস ইট। মানে কি বলতে চাইছিস তুই? তুই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট করাস, সে সময় অঙ্কুর নার্সিং হোমে ছিল, আর আমাকে ওর বাড়িতে আসতে বলে একটা কাগজের মাধ্যমে। আমি ওদের বাড়িতে এসে দেখি সব গুন্ডা টাইপের লোক মেঝেতে পড়ে রয়েছে, কারণ তাদের অঙ্কুরের মা ঘুমের ওষুধ দিয়েছিল।
চায়, আর সেই ফাঁকেই আমি তোর সব কুকীর্তিকলাপ জানতে পারি আর ভেবেনি কি করে তোকে ধরবো। রিয়া যে তোর সাথে যুক্ত সেটা আমি সেদিনই বুঝেছিলাম, তারপর প্রমাণও পেলাম, কিন্তু জানতে পারলাম যে রিয়াকে তুই জাস্ট ইউজ করিস। তোর গার্ডগুলো অঙ্কুরের বাড়িতেই ছিল, তাই তাদের মধ্যে যে হেড তাকে ধরলাম, আর জানতে পারলাম ও একজনকে খবর দেয় এখানকার, আর সে তাকে সব ডিটেলস জানায়। পৌঁছে গেলাম তার কাছে, আর সেদিনই কিনে নিলাম তাকে। আমি জানতাম একদিন না একদিন ওর প্রয়োজন হবে আমার, আর ঠিক তাই হলো। মানে ওই ভিডিওগুলো সব মিথ্যে? না, নাটক। ওগুলো সব নাটক। তুই ফোন করার পর আমি আর আয়েশা নাটক করতাম। আমি আয়েশার সাথে কথা বলার চেষ্টা করতাম, আর ও আমার এড়িয়ে চলতো, আর এগুলো ভিডিও করে তোর লোক তোকে পাঠাতো। আর আমার পা যে ঠিক হয়ে গেছে এটা তোকে ভিডিও পাঠাতে ভুলে গেছি, তাই জানতে পারিসনি আর কি। রিক দাঁত কর্মর করে আয়েশার দিকে তাকাতে আয়েশা বাঁকা হাসলো আর আহিলের দিকে তাকালো। সেই দেখে আহিল বলল, এই যে তুই স্ক্রিনের পিছনে বসে সব কাজ করতিস না, এটাই তোর কাল হলো। আজ যদি তুই নিজে খবর নিতিস লোক না লাগিয়ে, তাহলে হয়তো ওই দিনটা তোকে দেখতে হতো না। আরে কাকা বাবু, আপনি চুপ করে আছেন যে? আহা, এতক্ষণ কথা বললেন, আমার দিকে কি সুন্দর প্ল্যান করে মারলেন, সেই গল্প বলেন। ককে কাজে লাগিয়ে আমাকে আর আয়েশাকে আলাদা করার গল্প বললেন, তাহলে এখন চুপ কেন? তুমি সব শুনলে কি করে? ওহো, দেখছেন, আমি তো এটা বলতেই ভুলে গেছিলাম। ভালো হয়েছে মনে করিয়ে। আসলে আমি বাইরে গাড়িতে বসেছিলাম যখন খক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকলো। শুধু আমি না, জ্যাক আর অঙ্কুরও ছিল আমার সাথে। আয়েশা ভিতরে আসতেই খক দরজা দিতে যায়, আর সেই ফাঁকেই আয়েশা আমাকে ফোন করে, আর আমি ফোনটা রিসিভ করে আমার কল রেকর্ডারটা অন করে দিই, যাতে পরে আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাই। এইবার আয়েশার কাকা আর রিক বুঝতে পারলো যে আহিল কি করে সব জানতে পারলো। রিক ভাবছে কেন ও আয়েশার থেকে ফোনটা কেড়ে নিল না, তাহলে হয়তো ধরা পড়তো না আজকে। ভাই, আমি জানি তুই কি ভাবছিস, ভেবে লাভ নেই। আয়েশার ফোন কেড়ে নিলেও ওর কাছে ক্যামেরা আছে, সেটাতে আমি জেনে যেতাম সব। অ্যাকচুয়ালি কি বলতো, তোরা আমার একবার বোকা বানাতে পেরেছিস, তা বলেছে বারবার পারবি, এইটা ভেবে বড় ভুল করে ফেলেছিস। আচ্ছা ওয়েট, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। হেই কাম ইন। অঙ্কুর আর জ্যাক সরে গেল, আর ওদের পেছন থেকে বেরিয়ে এলো আনিকা, আর আনিকার পেছন থেকে আহিলের মা, আয়েশার বাবা মা আর আরোহী। আনিকাকে দেখে রিক আর ওর বাবা পুরো থ হয়ে গেল। আনিকা, এটা কি করে সম্ভব? আমরা তোকে মেরে ফেলেছিলাম। ঠিক যতটা প্ল্যান করে আমার বোনকে মারার চেষ্টা করেছেন আপনারা, আমার শ্বশুর মশাইও আর মা ঠিক ততটাই প্ল্যান করে আমার বোনকে বাঁচিয়েছে। কি শ্বশুর মশাই বলুন, আপনার ভাইকে যে আপনিও আপনার ভাইয়ের থেকে কম যান না? আয়েশার বাবাকে উদ্দেশ্য করে আয়েশার বাবা একটু হেসে বলা শুরু করলো কি করে আনিকাকে বাঁচিয়েছেন আর কি করে ওকে সেফ রেখেছে। ও, তার মানে আমরা জেনে যাব বলে অঙ্কুর আয়েশার ভাবিকে কিছু জানাওনি? হ্যাঁ, আনিকার মৃত্যু হয়েছে জানার পরের দিনই রিক আমাদের বাড়িতে ব্ল্যাকমেল করতে চলে এলো, আর ওরম গার্ডদের কথা জানালো। তাই আমি খুব সাবধানে আয়েশা যখন ফিরলো তখন আহিলের মাকে একটা কল করে জানিয়ে দিই যাতে আনিকাকে আমাদের বাড়িতে আসতে না দেয় আর আহিলকে কিছু না জানায়, কারণ এতে আয়েশার ক্ষতি হতে পারে। আয়েশা জানতো পর্যন্ত না ওর আশেপাশেই সবসময় ওর শত্রু ঘোরাফেরা করছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নজর রাখছে। তাই আমি আর জানানোর সময় পেলাম না অঙ্কুর, আয়েশা আর ওদের মাকে। তো সব ক্লিয়ার তো? সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। আমি আপনাদের প্ল্যানে সাকসেসফুল হতে দিয়েছি, তাই আপনারা আজ এখানে না হলে পারতেন না। এতদিন আপনারা গেম খেলছিলেন, ভেবেছিলেন আপনারা ছাড়া আর কেউ গেম খেলতেই পারে না, তাই আপনাদের ভুলটা ভাঙালাম, দেখিয়ে দিলাম যে কে কি পারে আর কে কি পারে না। এবার মামার বাড়ি যাওয়ার পালা। একদম ইন্সপেক্টর, আপনারা আসুন।
অঙ্কুরের ডাক পড়তেই ইন্সপেক্টর ভিতরে চলে এলো। আয়েশার বাবা আর রিক কিছু বলতে পারল না, কারণ আয়েশাদের কাছে সব রকম প্রমাণ আছে। ওদের হাতে বাঁচার আর কোনো উপায় নেই। রিককে নিয়ে যাচ্ছিল, সেই সময় আহিল শুধু বলল, হাতটা শুধু মুচড়েছি, ভাঙ্গিনি। আজ শরীরটা ভালো থাকলে প্রাণে বাঁচতে পারতি না। আহিল গিয়ে আয়েশার পাশে দাঁড়ালো আর ওর কাঁধে হাত রেখে মুচকি হাসলো। এদিকে জ্যাক আর অঙ্কুরও হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। অঙ্কুর আনিকার কাঁধে হাত রাখলো আর জ্যাক আরোহীকে চোখ মারলো। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। একদিন পর, সেই দিন রিক আর রিকের বাবাকে অ্যারেস্ট করে পুলিশ আর রিয়ারও শাস্তি হয়। আহিল চাইলে রিককে নিজের হাতে শাস্তি দিতে পারত, কিন্তু নিজের হাতে আইন নেয়নি, কারণ এটা হয়তো ওকে আয়েশা থেকে দূরে সরিয়ে দিত, যা আহিল কোনো মতেই মেনে নিতে পারবে না। আহিল বুদ্ধি করে সবটা সামলেছে। ফিরিয়ে দিয়েছে অঙ্কুরকে তার অফিস, আয়েশার বাবাকে তার বাড়ি। অঙ্কুর আর আনিকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে। কোনো বিবাদ ভুল বোঝাবুঝি নেই, আছে শুধু ভালোবাসা আর বন্ডিং। কিন্তু আহিল আর আয়েশা, তাদের মধ্যে কি সব ঠিক হয়েছে? আদৌ কি হবে? আহিল নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে। চোখটা ম্যাগাজিনে থাকলেও মনটা আয়েশার কাছে পড়ে রয়েছে। আয়েশার সাথে আহিল যেটা করেছে তার জন্য আহিল এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। আহিল জানে আয়েশা ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আহিলের মনে একটু হলেও খচখচ করে যে কি করে ও আয়েশাকে ভুল বুঝলো। একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আহিলের এটা, আর এই রোগের ওষুধ একমাত্র আয়েশার কাছে আছে। আয়েশার সাথে একটু সময় কাটালেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু আয়েশা সেই সময় কই? সে তো বাড়ি ফেরার পর আনিকা আরোহী এদের সাথে গল্পে মেতে রয়েছে। আনিকার সাথে ভিডিও কলে, আর আরোহী তো বাড়িতেই থাকে। সেদিনই আহিল আয়েশাকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে। আহিল এসব ভাবতে ভাবতে ম্যাগাজিনটা রেখে বেলকনিতে চলে গেল আর একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে যেই না টান দিতে যাবে, অমনি কোথা থেকে আয়েশা এসে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিল। আহিল আয়েশার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর রেলিংয়ে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে বলল, এখন আসার সময় হলো? না হলেই পারতে। সারাদিন যখন আরো আর দির সাথে কথা বলে কাটাও, তখন এই সময়টাও বাদ দিলে কেন? আরোর ঘরে ঘুমাতে। তোমার যে একটা ঘর আছে সেটা তো তুমি ভুলেই গেছো, আর সেখানে যে একটা মানুষ থাকে তার তো কোনো মূল্যই নেই, তাই? চুপ, একটু শ্বাস নাও, পানি খাও, তারপর বলো। রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতন বলেই চলেছে। আহিল যেন আরো বেশি রেগে গেল আয়েশার কথায়, আর আয়েশা তো বেশ মজা পাচ্ছে, কারণ আহিলের কথায় বুঝতে পেরেছে যে আহিলের অভিমান হয়েছে। দরকার নেই পানি খাওয়ার, নাই দরকার আছে শ্বাস নেওয়ার। শ্বাসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো। আহিল, কি সব বাজে কথা বলছো বলো তো? আয়েশা আস্তে আস্তে করে আহিলের কাঁধে হাত রাখলো আর এক হাত দিয়ে আহিলের গালে হাত রেখে বলল, আহিল, যা হয়েছে ভুলে যাও। আমি চাই না ওসব কথা মনে রাখতে। আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে কেন তুমি এখনো ওইসব পুরানো কথা মনে করে বসে আছো? কি করে ভুলবো আয়ু? বিয়ের রাতে আমি তোমার সাথে যেটা করেছি সেটা তো ক্ষমার যোগ্য নয়, আর তারপর আমি তোমার গায়ে হাত তুলেছি। এসব ভাবলে তো চুপ করতে বললাম তো। মানছি ভুল করেছে, সেটা তো সূত্রেও নেওয়া যায়। কি করে? আয়েশা আহিলের বুকে মুখ গুজে রইল। এতে অবশ্য আহিল উত্তর পেয়ে গেছে, তবুও সেটা আয়েশার মুখে শুনতে চায়, তাই বলল, কি হলো বলো। তুমি জানো? আরে আমি জানলে তোমায় জিজ্ঞেস করতাম। আমি সত্যি জানি না। বিয়ের দিন রাতে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ঠিকই, কিন্তু তাতে কোনো ভালোবাসা ছিল না, শুধু অভিমান ছিল। আমাকে ভালোবাসে কাছে টেনে নিয়ে যায় না আহিল। সবকিছু নতুন করে শুরু করা যায় না, যেখানে শুধু ভালোবাসা থাকবে, অন্য কোনো কিছু নয়। আই উইল প্রমিস ইউ, আমাদের মাঝে আর কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। তোমার মাঝে আমি থাকবো আর আমার মাঝে তুমি। আয়েশাও আহিলকে জড়িয়ে ধরল শক্ত করে, আর আহিলের চোখ গেল ওদের দরজার বাইরে। আর আহিল আয়েশাকে ছেড়ে ওর দিকে তাকাতে আয়েশা আহিলকে কানে কানে কিছু একটা বলল, আর আহিল আয়েশার দিকে একটু রেগে তাকিয়ে বলল, হোয়াট?
আয়েশা একটু ঘাবড়ে গেল আহিলের এমন রিয়াক্ট করায়। আহিল বলল, জ্যাক, চোরের মতো বাইরে থেকে ওকে চুকে না মেরে রুমে আয়। জ্যাকের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। ও ভেবেছিল নিজেকে ফুল প্রিপেয়ার করে আহিলের সামনে যাবে আরোহী আর ওর ব্যাপারে কথা বলতে, আর তার আগেই আয়েশাকে দিয়ে বলে পাঠিয়েছিল যাতে আয়েশা আহিলকে ম্যানেজ করে রাখে। কিন্তু এখন তো আহিলের গলা শুনে মনে হচ্ছে আয়েশা জলে পড়ে গেছে। ভিতরে আসতে বলেছি আমি তোকে। জ্যাক ভেতরে ঢুকে আসতেই আয়েশা বলল, আহিল আমার কথাটা চুপ, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। জ্যাক, কতদিন থেকে চলছে এসব? জ্যাক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আহিলের চোখে চোখ রেখে বলতে শুরু করলো, আহিল, তুই প্রথম যেদিন আরোহীকে ছবি দেখিয়েছিলি আমাকে আমেরিকাতে, তারপর আরোহীকে আমার ভালো লাগে, তারপর ফেসবুকে গিয়ে রোজ ওর আইডিতে গিয়ে ওর আইডি স্টক করি আর আসতে ফিল করি আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর ও আমাকে ফোন করে আসতে বলে এখানে, আর আমি এখানে এসে মনের কথা জানাই তখন রংপুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওহ। জ্যাক আহিলের শুধু ও শুনে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, আই লিরি লাভ। সেটা আগে আয়েশা জানলো, তারপর আমি। এখন তোর কাছে আমার থেকে আগে আয়েশা হয়ে গেল। আমি তোর বন্ধু আর আমি আগে জানতে পারলাম না। তোর কি মনে হয় আমি জানলে তোকে আরুর থেকে দূরে সরিয়ে দিতাম? এতটা খারাপও মনে হয় আমি না। রোহো, সরি, আমি ভেবেছিলাম বলবো, বাট সময় পাইনি আর। হ্যাঁ, তোর সাথে আমি আরুর বিয়ে দেব না। কেন? আমি তো কুলুর বলদ। যা গিয়ে কোনো চালাক পণ্ডিতের বোনকে বিয়ে কর। আয়েশা তো হেসেই দিল আহিলের কথা শুনি। এদিকে জ্যাক বেচারা নিজের কথায় নিজেই ফেসে গেছে। জ্যাক বলল, না ভাই, তুই তো আমার ভাই, তুই কি করে বুলুর বলদ হবি? তুই তো আমার থেকে অনেক চালাক। আমি সোয়াশেল হলে তুই পাতিশেল। হি হি। কি বললি? জ্যাক রে আর কে দেখে, ও পিছে দৌড় আর আহিল গেছে ওর পেছন পেছন। এদিকে আয়েশা তো হেসে হেসে মরে যাচ্ছে। পরের দিন জ্যাক আর আরোহী কথা সবাইকে জানিয়ে দিয়েছে আহিল। সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ওদের বিয়ের আগে বিয়ে হবে আহিল আর আয়েশার। আহিল আয়েশাকে যেভাবে বিয়ে করেছে তাতে কেউই ছিল না, জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তাই আহিলের পরিবার আর আয়েশার পরিবার দুজনের মতে ওদের ধর্মমতে বিয়ে হবে। বেশ জাঁকজমক করে আহিল আর আয়েশার বিয়েটা হয়ে গেল। আয়েশা নিজের ফুলসজ্জা ঘরে বসে রয়েছে বউ সেজে। আজ আয়েশার মনে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই। কিন্তু আয়েশা ভাবছে আহিল এখনো আসছে না কেন? এত রাত হয়ে গেল, আহিল কোথায়? এটা ভাবতেই আয়েশার মনে হলো রুমে কেউ এসেছে। আর হুট করে আয়েশার ঘরে যা আলো ছিল তা নিভে গেল। আয়েশা একটু ভয় পেয়ে গেল, তা আস্তে করে ডাকলো, আহিল। এটা বলতেই কেউ আয়েশার চোখটা বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। কিন্তু বাঁধার সময় আয়েশা আহিলের স্পর্শ পায়, যার জন্য আয়েশা চোখ বেঁধে দেওয়ার পর বলে, আহিল কি করছো? কিছুক্ষণ পরেই আয়েশার নাকে একটা মিষ্টি সুবাস ভেসে এলো। আর সে সময় আহিল আয়েশার চোখটা খুলে দিল। আর আয়েশা তাকাতেই দেখলো পুরো ঘর সুগন্ধি মোমবাতির আলোতে ভরে উঠেছে। আয়েশা ঘরে এসেই দেখেছিল অনেক মোমবাতি রাখা, কিন্তু কেন রাখা সেটা এখন বুঝলো। আমার সাথে আসো। আহিল আয়েশার হাত ধরে একটা দরজার কাছে নিয়ে গেল, যেটা আহিলের ঘরের মধ্যেই। আহিল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিতেই আয়েশা দেখলো পুরো ঘরে শুধু ছোট ছোট আয়েশার ছবি, আর সেসবের মাঝে বড় করে আয়েশার আহিলের বিয়ের ছবি টানানো। আয়েশা সেই ছবির সামনে দাঁড়িয়েই আছে, আর আহিল আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, পছন্দ হয়েছে আয়ু? ভীষণ। আহিল আয়েশাকে সামনে ফিরিয়ে আয়েশার দুগালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, এখনকার সময়টা শুধু আমাদের। আই ক্যান্ট কন্ট্রোল। আয়েশা লজ্জা পেয়ে মুখ লুকালো আহিলের বুকে, আর আহিল জড়িয়ে ধরলো আয়েশাকে। তারপর কোলে তুলে নিল আয়েশাকে আর পা বাড়ালো ঘরের দিকে। আজ থেকে শুরু হবে আহিল আর আয়েশার নতুন জীবন, যেখানে থাকবে না কোনো সংশয়, কোনো ভুল বোঝাবুঝি, থাকবে শুধুই ভালোবাসা।